আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই তো মেয়েকে খেলতে দিয়েছি। আর তার মুডের উপরে সব কিছু নির্ভর করে। কোনো দিন দেখা যায় তার মুড যদি খেলার ইচ্ছা না থাকে, তো তাকে হাজার চেষ্টা করেও আমি খেলতে বসাতে পারি না। আর যেহেতু একার সংসার, দেখা যায় যে কোনোদিন তো আমিও প্যানিক হয়ে যাই এতটা বেশি। তখন মনে হয় যে সবকিছু ছেড়ে দিয়ে আমি একাই বসে থাকি এরকম। কিন্তু তা তো আর বললেই সম্ভব না। কাজ তো করতেই হবে। তো মেয়েকে ওইদিকে খেলতে দিয়ে আমি কিন্তু এইদিকে চলে এসেছি। আর আজকে কিন্তু শুক্রবার। আ তো যে কারণে ভাবলাম আজকে রুটি বানাই। আর আম্মু যেহেতু এসেছে, আমার আম্মুর আবার হচ্ছে যতই রুটি খাক, সকালবেলা যাই খাক, ভাত তার খেতেই হবে। তো যেহেতু রিদার বাবা বাসায় আছে, মানে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে, সেহেতু ভাবলাম যে রুটিটাই বানাই। পরে যদি আম্মু ভাত খায় তো আম্মুর জন্য হাফ পট চাল বসিয়ে দেব। তো রুটি বানানোটা আমার কাছে এখন খুবই ঝামেলা মনে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। তো আমি কিন্তু রুটিটা খুব একটা বানাই না, মানে হঠাৎ যখন মনে হয় তখন। তো ওইদিকে হচ্ছে মানে কি বলে, আটাটাকে সেদ্ধ দিয়ে রেখে এখন এইদিকে করছি আলু, করছি কেন বলছি, কাটছি আলু, মানে ভাজি করব, যে কারণে আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কারা কারা এরকম ঝুরি ঝুরি করে আলু ভাজা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ, ছোটোবেলায় তো আমার খুবই পছন্দ ছিল, এখনও। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার হাতের এই আলু ভাজি খাওয়া খুবই পছন্দ করে। মানে ও বলে যে মানে আমার শ্বশুরবাড়িতে আমার মতো করে আলু ভাজি কেউ করতে পারে না। মানে এটা অনেকের কাছে হাস্যকর বা অন্য কিছু মনে হলেও কিছু কিছু খাবার থাকে যেটা মানে প্রত্যেকটা মানুষেরই একটা নিজের রান্নার একটা একেকজনের রান্নার একেক রকম স্বাদ। কিন্তু থাকে না কিছু কিছু আইটেম যে এর হাতে এই রান্নাটা সবচেয়ে মজা লাগে, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু এই টাইলসের এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই আমি যখনই রুটি বানাই। বেলনা তো আছেই, বেলনা বলছি, পিঁড়া তো আছেই, কিন্তু আমি এখানেই রুটি বানাই। আমার মনে হয় যে পিঁড়ার থেকে এখানে রুটি বানানোটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। নড়ে না চড়ে না, একদম সুন্দরভাবে হয়ে যায়। তো পুরোটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এখানে রুটি বানাচ্ছি। অনেকে আবার মানে নোংরা ভাবতে পারেন, না নোংরা না। তো আমি এদিকে তাওয়াটা দিয়ে আমি যে তাওয়াটা যে তাতিয়ে নিব আমার তো খেয়ালই নেই। তো আগে একটা রুটি অর্ধেক করে নিয়ে দিব। এতে কিন্তু সুবিধা হয় বারবার, মানে যদি আমি হচ্ছে পিঁড়াতে করি, দেখা যাবে একটা রুটি বেলে উঠে দাঁড়িয়ে আবার আরেকটা সেঁকতে হয়। তো আর দাঁড়িয়ে করলে হয় কি, এখানেই দিতে হয়, মানে দিলেই হয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে থেকেই বেলছি, ঝামেলা হয় না। তো এই যে রুটিটা প্রায় হয়ে গেছে। আর রুটি বানাতে বানাতে আমার অতীতের একটা কথা মনে পড়লো। আমার বিয়ের আগে তো আমি কোনো রান্নাবান্নাই পারতাম না, কোনো রান্নাবান্না মানে কোনো কিছুই না, একটা ডিম যে ভাজতে হয় সেটা পর্যন্ত না। আমার মা আমাকে কিছুই শেখায় নাই, যেটা সত্যি কথা। তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু সব কিছু একদম কথা ক্লিয়ার করেই কিন্তু আমার বিয়ে দেওয়া হয়েছে, যে আমার মেয়ে কিছুই পারে না। তা আমার রান্নার হাতেখড়িটা কিন্তু আমার হাজব্যান্ড থেকেই, মানে আমার হাজব্যান্ডের থেকেই আমি শিখেছি। কারণ বিয়ের ১ মাস পর আমি চলে যাই পড়াশোনার জন্য ঢাকায়। আমার হাজব্যান্ডও যেহেতু ঢাকাতেই জব করতো, তো ওখানে গিয়ে প্রথম তো কিছুই পারতাম না। রুটি বেলা তো পরের কথা। রুটি তো বেলা শিখলাম আমার বিয়ের ১ বছর পরে। তো রান্নাটাই আর কি করতে পারতাম না। সেখানে রুটি বেলাটা তো মানে একটা স্বপ্নের ব্যাপারের মতো, তাই না? আর আমি যে ভয়েস দিচ্ছি, আশেপাশে শব্দ অনেকে পেতে পারেন, মানে জিনিসটাকে অ্যাভয়েড করবেন। পানি পড়ছে, বাচ্চারা শব্দ করবে, এর জন্য। আর এই যে রুটিটা হচ্ছে সেঁকে নিচ্ছি। আর আমার রুটি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সুন্দর একদম ফুলকো হয়, আর কিছু কিছু দেখা যায় যে ফোলে কিন্তু পুরো না। আর এই রুটিটা এত সুন্দর করে ফুলছিল, ভালো লাগছিল।
এদিকে রুটি টুটি বানানো কিন্তু আমার শেষ। এখন আমি এই জায়গাটা ঝাড়ু দিব। আর রুটি বানালে দেখা যায় যে কি বলে, চুলার পাটটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। আমার তো তাই হয়। তো আমি এইদিকে হচ্ছে এই যে এখন এই জায়গা মানে বাহিরটাকে আগে, ভিতরে তো ঝাড়ু এখনো দেইনি। তো ভাবলাম যে এই রান্নাঘরের এই সাইডটাই আগে ঝাড়ু দিয়ে নিই। আর আমার এই রান্নাঘরটা কিন্তু একদমই বাহিরে, মানে ঢুকতেই রান্নাঘর, ভিতরে না। ঘরের রুমগুলো আলাদা। রুমগুলো আমাদের মানে একদম ভিতরে, মানে আমাদের বাসায় ঢুকতেই রান্নাঘর। এটা আমার কাছে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার ছিল না। আমি আগেও বলেছি আমাদের রান্নাঘর ছিল না আমার শ্বশুরবাড়িতে। রান্নাঘর ছিল না বলতে, আমার যখন বিয়ে হয়ে আসি তখন মাটির রান্নাঘর ছিল। কিন্তু এইরকম মানে মানে হয় না মডার্ন রান্নাঘর যেটাকে বলে, অনেকে হাসতে পারেন, যাই হোক এটাকে মডার্ন কিচেনই বলে। তো এরকম রান্নাঘর ছিল না যে গ্যাসের চুলা বা সিঙ্ক এরকম ছিল না। মানে আমার, আমি যখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যখন এখানে আসতাম, আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগতো যে রান্না করতে হতো খুব দৌড়ে দৌড়ে, মানে থালাবাটি মাজতে হতো বাহিরে। সন্ধ্যার পরে দেখা যায় তো যে যে জায়গা থালাবাটিগুলো মাজি ওই জায়গা একদমই অন্ধকার। তো দেখা যায় তো বিকালের সন্ধ্যার আগেই সব থালাবাটিগুলো মাজতে হতো, মানে অনেক ঝামেলা ছিল। তো যাই হোক, এইদিকে হচ্ছে এই যে রুটি বানিয়েছি। তো বড় মেয়ে আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, 10টা কিন্তু বাজে। আমি তাদের জন্য ওয়েট করতে করতে না ভাবলাম যে ওদের জন্য বসে থেকে আমার কোনোই লাভ নেই। তো এদিকে ছোট মেয়েকে নিয়ে খেতে বসেছি, কারণ ওদের জন্য যদি আমি বসে থাকি অন্যান্য কাজগুলো হচ্ছিল না। তো যে কারণে হচ্ছে আমার ছোট মেয়েটা অনেক চিল্লাচ্ছে ভয়েস দেওয়ার সময়। তো এর জন্য ভাবলাম যে না, আর আমাকে খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে কাজ করেছি এর ভিতরে, কিন্তু অফ ক্যামেরায় কাজ করে। আমার হাজব্যান্ড উঠেছে, বড় মেয়ে উঠেছে। তো তাদেরকে খাবার খাওয়ানোর পরেই তো আসলাম নিজের রুমে, যেহেতু তারা উঠে গেছে। এখন তো ফাইনালি মানে রুমটা গোছাতে হবে। আর দেখবেন, নিজের রুম গোছানো থাকলে কিন্তু, ঘর বাড়ি গোছানো থাকলে কিন্তু মনেরও একটা শান্তি কাজ করে। আমার তো তাই মনে হয় যে ঘর বাড়ি গোছাবো একটা অন্যরকম শান্তি। তো এই যে এদিকে হচ্ছে আমি ঘর গোছাচ্ছিলাম, আর আমার মা হচ্ছে আমার ছোট মেয়েকে কোলে নিয়েছিল। মায়েরা এমনই হয়, তাই না? মানে মেয়েদের কিন্তু কাজ, মানে কাজ বলছি কেন, মানে মেয়েদের কষ্ট কিন্তু মায়েরা সহ্য করতে পারে না। আমার মা আসার পর তো আমার অনেক রিল্যাক্সে যাচ্ছে। বিশেষ করে রান্নার টেনশনটা তো একদমই নেই আমার। মানে মাই সব রান্না বান্না করছে, সব কিছু। চলে যাবে কয়েকদিন পর, যেহেতু তারও সংসার আছে, তার বাসা। আমার মানে আমার মানে আমার মা তো মনে হয় আমার এখানে আসলে আমার মায়ের বেশি কষ্ট হয়। কারণ আমাদের বাসা তো, বাবার বাসা ফ্ল্যাট বাসা, তো দেখা যায় যে এরকম না, তার রান্নাঘর সব কিছুই মানে ভিতরে ফ্ল্যাট বাসা যেরকম আর কি। তো সেখান থেকে আমার মনে হয় এখানে কষ্ট হয়। আর আমাদের যেহেতু একতলা, তো তো মানে পুরো ছাদের গরমটা পড়ে। তো গরমের সময় আমার আম্মু এমনি হাই প্রেশারের রুগী, তো আরও তার কষ্ট হয়ে যায় এখানে। তো আমি এর জন্য গরমে খুব একটা মানে জেদ করি না যে আসো আসো এরকম। তবে শীত আসলে আমি বলি, যেহেতু এখন শীতের সময়, এখন এসে থাকো। মানে মেয়ে তো ইচ্ছা করে মা বাবা একটু কাছে থাক। এখন অনেকে বলবে বিয়ে হয়ে গেছে কিসের এত বাবা মার, না, বাবা মার প্রতি ছেলেই হোক আর মেয়ে হোক সারা জীবন তাদের প্রতি একটা দায়িত্ববোধ থাকবেই, তাদের প্রতি মায়া মমতা থাকবে। যতই আপনার কি বলে শ্বশুরবাড়ির লোকজন হাজার থাক না কেন, নিজের বাবা মা এর প্রতি আলাদা একটা টান। আমি ভাই বোনের কথা ওখানে বাদই দিলাম, কিন্তু নিজের বাবা মা নিজের বাবা মাই হয়, তাদের সাথে কারো তুলনা হয় না। আমি মানে অনেকে, আমি আমার বাস্তব জীবনে দেখেছি, মানে ডাইরেক্টলি আমাকে এভাবে বলেছে যে বাবা মা, বাবা মা তো বাবা মাই, মানে বিয়ে হয়ে এসেছো মানে তারা এখন পর না, বাবা মা কখনো পর হয় না। আমি আমার আমার কাছে মনে হয় যে বাবা মার মতো কেউ হয় না, কারণ বাবা মা বাবা মাই। কারণ আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা,
তারা আমাকে কষ্ট করে বড় করেছে, বিয়ে দিয়েছে মানে এ নয় যে তাদের আমি পর করে দেবো। তাদের ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না। সো যতটুকু আমার ক্ষমতা আমি তাদের যেন ভালো রাখতে পারি, তাদের অতটুকু দায়িত্ব যেন আমি পালন করতে পারি। সেটা একটা ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেই হোক। অনেকে বলে যে এখন শ্বশুর শাশুড়ির সেবা করো। হ্যাঁ করবো না কেন? আমার শ্বশুর শাশুড়ি হিসাবে যতটুকু করা দরকার করব, কিন্তু বাবা মার প্রতি 100% প্রত্যেকটা মেয়েকে ছেলেকে দায়িত্ব অবশ্যই পালন করা উচিত। আর এদিকে হচ্ছে আমার মায়ের গরুর মাংস খাওয়া হবে না, তার হাই প্রেশার যেহেতু, সেহেতু আমি হচ্ছে মানে আমার হাজব্যান্ডই মুরগি নিয়ে আসলো, ফ্রিজে মুরগি ছিল না। আর বললাম না 1 বছর পর এসেছে, কীভাবে তাকে যেমন তেমন করে খেতে দিই, তাই না? মেয়ে তো ইচ্ছা তো করেই যে একটু ভালো খাওয়াই, সেখান থেকেই বলছি। তা আম্মুই মুরগি কাটতে চাইলো, তো পরে আমি বললাম না আমি মুরগি কাটি কেন, যেন আমার কাছে মনে হয় যে মাছ মুরগি আমার নিজের বাসার যেগুলো এগুলো আমার কাটতেই ভালো লাগে। মা ঠিক আছে, মা তো পরিষ্কার করেই কাটবে, কিন্তু আমার কাছে মনে হয় আমার নিজের জিনিস কাটলে আমার একটা আন্দাজ থাকে, মানে ফ্রিজে মানে অন্য কেউ কেটে দিলে বা রেখে দিলে আমার ওই আন্দাজটা থাকে না, নিজে কাটলে দেখা যায় যে অনেক সুবিধা হয়। আর আমার মানে ব্রয়লার মুরগি আনতে বলেছিলাম, তো আমার হাজব্যান্ড পাকিস্তানি নিয়ে এসেছে। যদি আমরা পাকিস্তানিই খাই, ব্রয়লার আনতে বলেছিলাম, মানে যেহেতু আমাদের মাসের শেষ তো মানে হাতে একটু টানাপোড়েন, মা বাবাকে তো সেটা বলা যায় না। তো তারপর আমার হাজব্যান্ড বলছিল আম্মু তো আসেই না, তার মধ্যে যেমন তেমন কেন খাওয়াবো, খাওয়ালে ভালোই খাওয়াবো। তো এই তো 2টা পাকিস্তানি মুরগি এনেছিলাম বলছি কেন, আমার হাজব্যান্ড এনেছিল। তো সেটাকে কেটে অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব। ভাবছি যে কাল পরশুর মধ্যে বিরিয়ানি রান্না করব, শিওর না যে কালকে রান্না করব কিনা, তবে ভাবছি যে বিরিয়ানি রান্না করব যেদিন আমার হাজব্যান্ড দুপুরে আসবে সেই দিন। তো যেহেতু আজকে শুক্রবার, তো মুরগিটাই রান্না করা হোক, ছুটির দিন একটু ভালো, ছুটির দিন হাজব্যান্ডরা তো দেখা যায় যে অফিস টাইমে আমার হাজব্যান্ড এমনও দিন যায় যে দুপুরে খেতে পারে না এরকম। তো যেহেতু ছুটির দিন একটু ভালো কিছুই রান্না করা হোক। আর এইদিকে আমার হাজব্যান্ড আম্মু আবার তাল এনেছিল বাড়ি থেকে, তো ভাবলাম আমার হাজব্যান্ডই বলছিল যে আজকে ছুটির দিন তাহলে তালের বড়া করা হোক। আর আমি কেন বারবার এখানে শুক্রবার বলছি, এটা শনিবারের ভিডিও, সরি। শুক্র শনি 2 দিনই ছুটি ছিল। তো যাই হোক, এদিকে তালটাকে আম্মু এদিকে যেহেতু রান্না করছে, তো ভাবলাম যে আমি এদিকে কাজগুলো এগিয়ে রাখি। আর রিফাকে, আমার ছোটো মেয়েকে আমার হাজব্যান্ড যেহেতু ধরে আছে, অনেকটা কাজই এগিয়ে যাবে। তো যে কারণে তালগুলোকে আম্মু বলে দিচ্ছিল এটাকে পানিতে ভিজিয়ে এটাকে তাল ঘষতে হয়, তবে রস বের হয়। আর তালগুলো খুবই ভালো ছিল, একটুকু তিতা ছিল না, মিষ্টি ছিল। মানে আমাদের বাড়ির মানে আমাদের বাড়িরই তাল। আর অনেক জায়গায় কিন্তু তাল অনেকে কিনে খায়, আমাদের এদিকে ভালো যে আমাদের তালটাকে কিনে খেতে হয় না। আমি কিন্তু এর আগে কখনো তাল ঘষিনি, মানে এটাই আমার ফার্স্ট টাইম। আর আমি কখনো নিজের হাতে তালের পিঠাও বানাইনি, কারণ যেহেতু তালের পিঠা আমার শাশুড়ি বানিয়ে খাইয়েছে, আমার মা বানিয়ে খাইয়েছে, আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়ার প্রয়োজন হয়নি। আর ঢাকায় ছিলাম যখন, তখন তো তাল কখনো আমার হাজব্যান্ড কিনে আনেনি, এর জন্য বানায়ও নি। তো যাই হোক, যেহেতু নিয়ে এসেছে কোনো উসিলায়, তো মানে নিজেই সব কিছু আর কি আমি রেডি করে দেব মাকে, শুধু আম্মু বানাবে। এদিকে তাল করবো, এদিকে নারকেল আনতে বলেছিলাম। অনেকে তালের মধ্যে নারকেল দেয় কিনা আমি জানি না, কিন্তু তালে নারকেল দিয়ে যারা খায়নি তারা খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আটার পরিমাণটা কম দিতে হবে, তবে মজা লাগবে। তো এই যে এদিকে হয়ে গেছে তাল আমার করা, এদিকে আটা। আর এই যে নারকেল কুড়ে রেখেছিলাম 2টা নারকেল, অর্ধেক নারকেল আমি ডিপে রেখে দিয়েছি আর অর্ধেক বাইরে রেখেছি। আর এদিকে মানে এখন বাজে কয়টা, 3:30, 3:45, মানে এত লেট হয়ে গেছিলো কাজ করতে করতে। এদিকে আমার জোহরের নামাজটা পর্যন্ত কাজা মানে হওয়া অবস্থা ছিল, আমি তাড়াতাড়ি করে গোসল করে শুধু নামাজটা পড়েছি যে নামাজটা কাজা করব না। তো
ওটা আমরাও খাওয়া দাওয়া করেছি, রেস্টও নিয়েছি, নিয়ে এই যে এখন এটা কিন্তু বিকাল টাইমে। তো পিঠা বানাবে আম্মুকে বললাম যে এখনই বানাও। রিদার বাবা বাহিরে গেলে তখন আর দেখা যাবে যে রাতের বেলা আসবেই, আড্ডা টাড্ডা দিয়ে তখন খেতে চাইবে না। সো এখনই বানিয়ে দিলে বিকাল টাইমে মানে গরম গরম খেতে পারবে। আর ছেলে মানুষ গরম গরম জিনিসই কেন যেন পছন্দ করে। আমার মেয়েরা যেরকম বাসি জিনিস এটা সেটা খায়, ছেলেরা কিন্তু তা না। আবার কিছু ছেলে লক্ষ্মীও আছে, সব কিছুই খায়। তো আম্মু এদিকে করে নিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, হেল্পও করছিলাম। তো এদিকে পিঠা বানাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে ভালোই লাগছিল। আমারও আম্মুকে দেখে মনে হচ্ছিল যে আমি যেহেতু দুই মেয়ের মা, আমিও একসময় শাশুড়ি হয়ে যাব। শাশুড়ি কেন, শাশুড়ি হয়ে যাব, হ্যাঁ। আমার মেয়েদেরও কত কর্তব্য আমার পালন করতে হবে, তাই না? মনে হলেই বুকের ভিতরটা আমার খচ করে ওঠে যে আমার মেয়েরা বড় হয়ে যাবে। আসলে বয়সটা তো ধরে রাখতে পারে না কেউ। সময়ের গতিতে সময় চলবে, আমাদের গতিতে আমরা চলবো, এবং আমাদের আল্লাহ সবাইকে বুঝদান করুক, এটাই আমি দোয়া করি। আর সুন্দর ফুলে ফুলে উঠছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি হচ্ছে এদিকে আম্মু বলছিল যে কয়েকটা বানানো হলে জামাইকে দিও। আমি বলছি আচ্ছা আরও কয়েকটা ভাজো, তারপরে আমি দিব ওকে। তো এই তো বেশ অনেকটা মানে বানানো হয়ে গেছে পিঠা। তো কয়েকটা নিয়ে যাচ্ছি, হাজব্যান্ডকে দিব। আর সাথে